আসসালামু আলাইকুম আমি ডক্টর খালেদা এদিব রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন কনসালটেন্ট অ্যান্ড ইডব্লিউ ভিলা মেডিকা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা আসলে এটার মেইন যেটা অ্যাব্রিভিয়েশন। সো আমি আমার এই পেজ থেকে আজকে 4 নাম্বার লাইফে বা 5 নাম্বার লাইফে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আপনারা সবসময় দিয়েছেন, এই জন্য আমি আমার লাইফগুলো কন্টিনিউ করতে পারছি। সো আমি মেইনলি বিভিন্ন ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করি এবং ট্রিটমেন্ট করি। আমি ট্রিটমেন্ট করি কনভেনশনাল মেডিসিন থেকে একটু ডিফারেন্ট ওয়ে, এটা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। ডক্টর হিসেবে যখন কাজ করেছি তখন কনভেনশনাল মেডিসিন নিয়েই কাজ করেছি, বাট কনভেনশনাল মেডিসিন যখন আমি রিজেনারেটিভ মেডিসিনে পিএইচডি করেছি তখন আমি দেখেছি যে আসলে আমাদের অনেক গ্যাপ আছে এবং আমাদের অনেক জানার স্কোপ আছে। সো সেজন্য এখনও রিসার্চেস অ্যান্ড ট্রায়ালস এভরিথিং আর অনগোয়িং। সো আজকে আমি খুবই সরি যে আজকে আমাদের 12টার সময় লাইভ শুরু করার কথা ছিল, কিন্তু আমার একটা ইমার্জেন্সি পেশেন্টের জন্য আমি লাইভটা হাফ অ্যান আওয়ার লেট করে শুরু করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ওয়েট করার জন্য। তাই আমি আর বেশি দেরি না করে আমার লাইফটা কন্টিনিউ করছি। আজকে আমার লাইফের টপিক ছিল, মেইন যে টপিক ছিল সেটা হচ্ছে নি জয়েন্ট আর আর্থ্রাইটিক পেইন, নি জয়েন্ট পেইন আর আর্থ্রাইটিক পেইন এবং ফ্রোজেন শোল্ডার। সো আমি বলবো এই প্রবলেমগুলো আমাদের বাংলাদেশের ছেলে এবং মেয়ে বোথ জেন্ডারই সাফার করছেন। নি জয়েন্টের পেইনগুলো মেইনলি ফিমেলরা সাফার করেন এবং ফ্রোজেন শোল্ডার তার মধ্যে একটা হচ্ছে যে সাধারণত ফিমেলরা নি রিলেটেড হাঁটু রিলেটেড কাজ ওয়ার্ক অ্যান্ড এভরিথিং, কিন্তু ছেলেরা সাধারণত ভারী কিছু তোলা, অফিসে কন্টিনিউয়াস ল্যাপটপ ইউজ করা, এই ধরনের কাজ করেন। তো তারপর আমি বলবো যে নি জয়েন্ট পেইন বা নি আর্থ্রাইটিক পেইন এবং শোল্ডার ফ্রোজেন শোল্ডার এই দুটোই মেল ফিমেল বোথই সাফার করছে আমাদের বাংলাদেশে এবং নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের সব জায়গাতেই। সো আমাদের আসলে প্রথমেই আমি আমার লাইফের যত কোয়েশ্চেন আসবে আমি একটা একটা করে আনসার করার চেষ্টা করব। যে জিনিসগুলো আমি যে আনসার করতে পারবো না সেই জিনিসগুলো আমি পরে ইনবক্সে আপনাদেরকে আনসার দিব। সো 1 নাম্বার আমার যেটা প্রথম টপিক সেটা আমি হচ্ছে শোল্ডার জয়েন্ট নিয়ে কথা বলতে চাই, শোল্ডার জয়েন্ট পেইন নিয়ে কথা বলতে চাই। শোল্ডার জয়েন্ট পেইন হচ্ছে আমি যেটা বলি ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার জয়েন্ট পেইন আসলে অনেকভাবে হয়। সমস্ত শোল্ডারের পেইনই কিন্তু শোল্ডার জয়েন্ট না, শোল্ডার জয়েন্ট পেইন অথবা ফ্রোজেন শোল্ডার না। অনেক সময় মাসেল স্পাজম হয়, ফ্র্যাকচার হয়। সো এনি কাইন্ড অফ শোল্ডার পেইন ইজ নট ফ্রোজেন শোল্ডার। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদের প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার, কখন আমরা বলবো যে এটা ফ্রোজেন শোল্ডার। সো ফ্রোজেন শোল্ডার হচ্ছে তখনই যখন এটা আপনার কন্টিনিউয়াস একটা, সরি কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য আমরা একটু লেট হয়ে গেছি, আমি আবার শুরু করছি। সো ফ্রোজেন শোল্ডার যেটা আমি যেটা বলছিলাম যে কখন আপনি বুঝবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, যে আপনার শোল্ডারে কন্টিনিউয়াস পেইন থাকবে, আপনি একদিকে কাত হয়ে শুতে পারবেন না এবং আপনি কখনো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন থাকবে। আপনি হাতটাকে এরকম বা এরকম এভাবে যদি করতে যান তখন আপনি পেইন ফিল করবেন। এবং রেস্ট অবস্থাতেও ফ্রোজেন শোল্ডারের সবচেয়ে বড় কথা হচ্ছে রেস্ট অবস্থাতেও পেইন ফিল হয়। আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে সেই জয়েন্টের চারপাশে একটা ক্যাপসুল আছে, সাধারণত এই ক্যাপসুলটাতে ইনফ্ল্যামেশন, এই জিনিসটা ফ্রোজেন শোল্ডারটা ম্যাক্সিমাম বলতে আমি বুঝাতে চাই। তো আফটার নিচে বিলো দেন 40 যে ফ্রোজেন শোল্ডার হয় না, ইটস নট লাইক দ্যাট। আফটার 40ও ফ্রোজেন শোল্ডার হচ্ছে, কিন্তু বিলো 40ও ফ্রোজেন শোল্ডার হচ্ছে, কিন্তু সাধারণত আফটার 40
ফ্রোজেন শোল্ডারটা বেশি দেখা যায়। এখন আমি যদি বলি কেন আফটার 40 ফ্রোজেন শোল্ডার বেশি দেখা যায়, বিকজ আফটার 40 আমাদের বডির ইমিউন সিস্টেম ধীরে ধীরে, আফটার 40 না, ডেফিনেটলি আফটার 30 আমাদের ইমিউন সিস্টেম ধীরে ধীরে কম্প্রোমাইজড হয়ে যায়। তখন আমরা বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশনের প্রতি প্রণ হয়ে যাই। সো আমাদের যে ক্যাপসুলটা আছে শোল্ডারের চারপাশে, সেই ক্যাপসুলগুলোকে আমরা বলি ইনফ্ল্যামেশন হচ্ছে, এবং সেখানে আমরা বলি ক্যাপসুলাইটিস। সো ফ্রোজেন শোল্ডার মেনলি ক্যাপসুলাইটিস অফ দ্য জয়েন্ট, ফ্রোজেন শোল্ডার জয়েন্ট। সো এই ইনফ্লামেশনটাকে আমাদেরকে কিওর করতে হবে। ফ্রোজেন শোল্ডারের আরও কিছু সিমটমস, আমি 1 নম্বর সিমটমস বলেছি যে আপনি এক কাতে শুয়ে থাকলে সেখানে ব্যথা করবে। আপনার সবচেয়ে বড় কথা, আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন হবে। ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিসের জন্য আপনাকে প্রথমেই একটা এক্স-রে করতে হবে, বিকজ সেখানে কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা, সেখানে কোনো ফ্র্যাকচার আছে কিনা, সেগুলো আগে এক্সক্লুড করে নিতে হবে। সব কিছু এক্সক্লুড করার পরেও যদি আপনার পেইন বাড়তে থাকে, এবং এটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যত বেশি মুভমেন্ট করছেন তত বেশি পেইন বাড়ছে, তো এই ধরনের দিকে যাচ্ছেন। ফ্রোজেন শোল্ডার সাধারণত ওয়ান সাইডেড হয়, এটাও একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ফ্রোজেন শোল্ডার 2 সাইডেড কম হয়, বাট হয়। সো সব কিছু বইয়ের মতো এক্স্যাক্টলি হয় না, সাধারণত ফ্রোজেন শোল্ডার ওয়ান সাইডেড হয়, এবং যেই হাত দিয়ে আপনি বেশি কাজ করেন সেই হাতেই ফ্রোজেন শোল্ডারটা হয়, কারণ ওখানে মুভমেন্ট বেশি হয়, পেইনটা বেশি হয়। বাট ফ্রোজেন শোল্ডার মেনলি যে ক্যাপসুল, সেই ক্যাপসুলের ইনফ্ল্যামেশন। সো এই ক্যাপসুলের ইনফ্ল্যামেশন কমানোর জন্য আমাদের প্রথমে আমি বলবো যে আপনি যখন বাসায় আছেন তখন আপনি ফ্রোজেন শোল্ডার কীভাবে ডায়াগনোসিস করবেন। ফ্রোজেন শোল্ডার আপনি ডায়াগনোসিস করবেন আপনার সিমটমগুলো দেখে, যেটা আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি। এরপর সরাসরি আপনার কনসালটেন্টের কাছে বসে কোনো পেইন কিলার, লাইক অনেকে খাচ্ছেন মাসেল রিল্যাক্সেন্ট অথবা কিটোলোরাল গ্রুপের গ্রুপ, আমি পার্সোনালি কোনো ধরনের মেডিসিন উইদাউট এনি কনসালটেশন আপনাদেরকে কখনোই প্রেফার করব না, কারণ এতে অনেক সময় দেখা যায় যে কিডনির ইফেক্ট হয়, এবং আমরা অনেক সময় না বুঝে এটা করে আমাদের একটা জিনিস ভালো করতে চেয়ে আরেকটা জিনিস খারাপ করে ফেলি। সো ডেফিনেটলি আপনি আপনার কনসালটেন্টের সাথে কথা বলবেন যখনই আপনার কাছে এই সিমটমগুলো মনে হবে। অনেক সময় আমি আরেকটা জিনিস বোধহয় মিস্টেক করেছি, ফ্রোজেন শোল্ডারে অনেক সময় ফিভারিশ থাকতে পারে। সো ইন আ সামারি আমি আসলে সিমটমগুলো বলি, বিকজ আমি একটু স্ক্যাটার্ড বলে ফেলেছি। যে নাম্বার 1, এক কাতে শুয়ে থাকলে ব্যথা লাগবে, মুভমেন্টে ব্যথা লাগবে, যেই হাত দিয়ে আপনি বেশি কাজ করবেন সেই হাতে ব্যথাটা বেশি হবে, এবং অনেক সময় ফিভারিশ ফিলিংস হতে পারে, এবং অনেক সময় আপনার যে লোকাল জায়গাটা, শোল্ডারের যে লোকাল জায়গাটা, সেখানে যদি আপনি হাত দিয়ে ফিল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটা একটা হট, মানে টেম্পারেচারটা একটু বেশি। সো এই কয়েকটা জিনিস যখন আপনার কাছে মনে হবে, দেন আপনি আপনার কনসালটেশনের জন্য আপনি ডক্টরের কাছে যাবেন, এবং এতে কোনো সন্দেহ নেই যে ডক্টরের কাছে না যেয়ে আপনি কোনো ধরনের কোনো পেইন কিলার অথবা কোনো কিছু খাবেন না। যদি খুব অসহ্য ব্যথা হয় তাহলে এটা একটা হোম রেমেডি বলতে পারেন, আপনি একটু হট কম্প্রেশন দিতে পারেন আর একটা প্যারাসিটামল খেতে পারেন, দ্যাটস অল। যদি আপনি ডক্টরের কাছে ওই মুহূর্তে যাওয়ার মতো আপনার অ্যাক্সেস না থাকে। সো দিস ইজ দ্য, আমি বলবো প্রাইমারি আপনি বাসায় বসে কি করবেন। অ্যান্ড দেন যখন কনসালটেশনের কাছে যাবেন ডেফিনেটলি তারা একটা এক্সরে দিবেন, এবং এক্সরেতে যদি কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি না থাকে এবং কোনো ইনজুরির হিস্ট্রি না থাকে, তখন ডক্টরি কনসালটেন্টই আপনাকে ডায়াগনোসিস করবে যে আপনার ফ্রোজেন শোল্ডার আছে। সো ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট কি, সিমটমস গেল, ডায়াগনস্টিক গেল, এবার আমি বলবো মিস্টার আশফাক আহমেদ কোশ্চেন করেছেন, হোয়াট আর দ্য কজেস অফ ফ্রোজেন শোল্ডার। ওকে, আমি প্রথমেই বলেছি ফ্রোজেন শোল্ডার হচ্ছে ইমিউনোসাপ্রেশন ডিজিজ, ইটস আ ইনফ্ল্যামেশন। আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, হাড় আছে, বোন আছে, তার পাশে মুভমেন্টের সাপোর্টিভের জন্য কিছু ক্যাপসুলস আছে, সফট টিস্যু, সেগুলোতে ইনফ্ল্যামেশন তৈরি হয়, এবং এই ইনফ্ল্যামেশনগুলো তৈরি হয় ইমিউনোসাপ্রেশনের জন্য, এবং সাধারণত বয়স বেশির সাথে সাথে এটা হয়। অনেকে মনে করেন অনেক বেশি কাজ করে
বা অনেক বেশি ভারী কোনো কিছু তুললে ফ্রোজেন শোল্ডার হয়। দ্যাটস অ্যাবসোলিউটলি রং থিং। যখন আপনার ফ্রোজেন শোল্ডার হবে তখন আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন। বাট ফ্রোজেন শোল্ডারের একটাই কজ, সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেশনের মাধ্যমে আপনার ক্যাপসুলাইটিস হচ্ছে এবং আপনার ইনফ্ল্যামেশন হচ্ছে। সো আপনাকে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট ইউর ফ্রোজেন শোল্ডার। আশা করি আপনি আমার অ্যান্সারটা পেয়েছেন। তারপরে যদি না পেয়ে থাকেন আপনি আমাকে ইনবক্সে আরও কিছু কোয়েশ্চেন করতে পারেন। ওকে, আমাদের যেটা আমি বলছিলাম, কন্টিনিউ করছিলাম, সেটা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডারে আসলে ট্রিটমেন্ট কী। ওকে, আমরা কনভেনশনাল মেডিসিনে, আমি নিজেও আগে কনভেনশনাল মেডিসিন প্র্যাকটিস করেছি বহুদিন। সো কনভেনশনাল মেডিসিনে আমরা সাধারণত স্টেরয়েড দিই। ফ্রোজেন শোল্ডারে অনেকেই দেন, স্টেরয়েড দেন, একটা পেন কিলার দেন, ম্যাসাল রিল্যাক্সেন্ট দেন, একটা কিটোরোলা, পেন কিলার বলতে একটা কিটোরোলা গ্রুপের কোনো ওষুধ দেন, এবং হট কম্প্রেশন করতে বলি একটা ক্লোফেনাক জেল অথবা আলট্রা ক্লোফেনাক জেল, এ ধরনের জেল দিয়ে আমরা মাসাজ করতে বলি। বাট মাসাজ করতে বলি না, আমি আবারও বলছি, ডক্টররা বলেন এটা লাগাবেন, কিন্তু পেশেন্টরা ভুল করে ওটা মাসাজ করে। কখনো কোনো ধরনের জয়েন্ট পেনে মাসাজ করতে হয় না। এটা যেটা করতে হয় সেটা হচ্ছে জাস্ট জেলটা লাগিয়ে তার উপরে হট কম্প্রেশনটা দিতে হয়। দেয়ার শুড নট বি এনি রিড অফ ম্যাসাজ। আমি একটা কোয়েশ্চেন আনসার করতে চাচ্ছি। Does diabetes have any relation with frozen shoulder? Definitely. দীপ্তি পারভেজ প্রশ্নটা করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারের সাথে ডায়াবেটিসের রিলেশন আছে। ওই একটাই কারণ, ডায়াবেটিস ইজ এ সেলফ ইমিউনোসাপ্রেশন ডিসঅর্ডার। ডায়াবেটিসে ইমিউনোসাপ্রেশন থাকে, অনেক বেশি থাকে, সেজন্য ফ্রোজেন শোল্ডারের ক্যাপসুলে ইনফ্ল্যামেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং ডায়াবেটিক পেশেন্টরা ফ্রোজেন শোল্ডারে অনেক বেশি সাফার করেন। এবং এইটা কারণ ডায়াবেটিসের যে কোনো পেশেন্ট যে কোনো ধরনের ডিজিজে সাফার বেশি করে, এই কারণ তাদের ইমিউনোসাপ্রেশন খুব খারাপ থাকে। সো ইমিউনোসাপ্রেশনের সাথে ইনফ্ল্যামেশনের একটা অবশ্যই ডিরেক্টলি কন্ট্যাক্ট আছে, কারণ আমাদের ইনফ্ল্যামেশনের জন্য যে ধরনের ফ্যাক্টরস রিলিজ হওয়ার কথা, আমরা যেটা বলি ইন্টারলিউকিন অথবা যেটাই আমরা বলে থাকি না কেন, এটা বেশি মেডিকেল টার্মস হয়ে যাবে, সেটা বলতে চাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি যে ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য যেই ফ্যাক্টরগুলো রিলিজ হয় সেগুলো ইমিউন সিস্টেম থেকে রিলিজ হয়। সো যাদের ডায়াবেটিস থাকে এবং সেই ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার ফ্যাক্টরগুলো রিলিজ কম হয়, এবং সেই জন্য ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং হলেও সেখানে সাফারিংসটাও অনেক বেশি থাকে। আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন। নেক্সট আমি আবার আমার ইসে চলে যাচ্ছি। আরেকটা কোয়েশ্চেন মেবি এসছে, Nilanjana Naina. My sister has knee pain for about a couple of months. Do you have any treatment for this? Of course, definitely knee pain. আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছিলাম, knee pain চলে এসছে, একটু বলে নেই। knee pain আসলে বিভিন্ন কারণে হতে পারে। there could be injury, there could be arthritic pain, there could be any capsulitis, মানে any inflammation, there could be any other আমি যেটা বলবো structural deformity. So I have to know যে knee painটা কেন। if it is arthritic knee pain, if it is capsulitis knee pain, definitely knee pain এর জন্য আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। এবং কি ট্রিটমেন্ট? ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টটা শেষ করে নেই। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টে আমি যেটা বলছিলাম যে পেইন কিলার, মাসেল রিল্যাক্সেশন, হট কম্প্রেশন, একটা আলট্রা ক্লোফেনাক জেল, অ্যান্ড অফকোর্স এক্সারসাইজ। ওকে, এক্সারসাইজ মানে মুভমেন্ট। এখানে একটা কন্ট্রা ইন্ডিকেশন আপনাদের মধ্যে থাকতে পারে যে আমি বলেছি যে মুভমেন্ট করলে ফ্রোজেন শোল্ডারে পেইন বাড়ে। সো হ্যাঁ, অফকোর্স মুভমেন্ট করলে ফ্রোজেন শোল্ডারে পেইন বাড়ে, বাট সেটা হচ্ছে আপনার নন সিস্টেমেটিক্যালি মুভমেন্ট। ফ্রোজেন শোল্ডারের জন্য কিছু স্পেসিফিক ফিজিওথেরাপি আছে। সো কীভাবে করলে আপনার ক্যাপসুলাইটিসটা আবার আগের জায়গায় আপনার ক্যাপসুলসগুলো আগের জায়গায় রিপ্লেস হবে, সেই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং এইটা আপনি বা আমরা যারা ডক্টর নর্মাল পার্সন আছে তাদের পক্ষে এটার উপরে এত কিছু জানাটা কঠিন।
ইটস বেটার ফ্রোজেন শোল্ডার হলে সমস্ত ডক্টরই সাধারণত ফিজিওথেরাপিস্টের কাছে পাঠিয়ে দেন। তারা কিছু সিস্টেমেটিক্যালি ব্যায়াম শিখিয়ে দেন এবং এই ব্যায়ামটা কন্টিনিউ করতে বলেন, এবং এই ব্যায়ামটা কন্টিনিউ করলে প্রথম অবস্থায় একটু ব্যথা বাড়তেও পারে, কিন্তু উইদিন 7 to 10 days এই ব্যথাটা কমে যায় এবং এতে ফ্রোজেন শোল্ডারের যে সাফারিংসটা সেটা 80 to 90% কমে যায়। সো ফ্রোজেন শোল্ডারের এই 5-6টা কনভেনশনাল ট্রিটমেন্ট ছাড়াও আমি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাল রিজেনারেটিভ মেডিসিন কনসালটেন্ট হিসাবে ফ্রোজেন শোল্ডারের যে ট্রিটমেন্টের কথা বলছি দ্যাটস টোটালি ডিফারেন্ট এই অংশে যে আমি যে কনভেনশনাল মেডিসিনের আসলে ট্রিটমেন্টগুলো বলেছি সেগুলো হচ্ছে I would say temporary. Being respect with all doctors, সবাই এটা জানেন যে একটা পেইন কিছুদিনের জন্য পেইনটা ভালো থাকবে, মাসেল রিল্যাক্সেন্ট খেলে কিছুদিনের জন্য মাসেলটা রিল্যাক্স থাকবে, পেইনটা কম আপনি আরামে ঘুমাতে পারবেন। সো হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন? সো রিজেনারেটিভ মেডিসিন রিসার্চ করে এবং জার্মানের টেকনোলজি যেটা সেটা রিসার্চ করে আমেরিকার অ্যাসোসিয়েশন অফ স্টেম সেল থেরাপি রিসার্চ করে ফ্রোজেন শোল্ডারের একটি পার্মানেন্ট সলিউশন বের করেছেন, যেখানে আপনাকে রেগুলার পেইন কিলার খাওয়ার প্রয়োজন নেই, আপনাকে রেগুলার হার্ট কম্প্রেশন দেওয়ার প্রয়োজন নেই, এবং আপনাকে রেগুলার যেটা বলছি যে মাসেল রিল্যাক্সেন্ট খাওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অফকোর্স ফিজিওথেরাপির প্রয়োজন আছে, ফিজিওথেরাপি মাস্ট। সো ফিজিওথেরাপি ইটস আ মেনটেন্যান্স থিংস, যে আপনি দেখা যাবে যখন ফ্রোজেন শোল্ডার ইজ ভেরি অ্যাকুইট তখন হয়তো বা ফিজিওথেরাপিটা একটু বেশি করতে হবে, আর যখন দেখা যাবে যে এটা অ্যাকুইট না তখন এটা একটা মেনটেন করলে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে 100% প্রিভেনশন পাবেন। এবং দিস ইজ রিজেনারেটিভ মেডিসিন প্রমিস, নট মাইন, দিস ইজ রিজেনারেটিভ মেডিসিন প্রমিস। সো রিজেনারেটিভ মেডিসিন কীভাবে ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করছে? দিস ইজ পিআরপি ইজ ভেরি নোন নাও এ ডেজ, বাংলাদেশেও অনেক প্র্যাকটিস হচ্ছে, প্লেটলেট রিচ প্লাজমা। সো হোয়াট ইজ প্লেটলেট? আমরা জানি আমাদের ব্লাড সেলে 3 ধরনের সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেটস, এবং প্লেটলেটস থেকে আমাদের অনেক ধরনের যেটাকে আমরা বলি যে ইনফ্ল্যামেশন করার জন্য যে কোফ্যাক্টরসগুলো লাগে সেগুলো রিলিজ করে, ইন্টারলিউকিন অর এনিথিং। সো প্লেটলেট যখন আপনার সাধারণত আমাদের বডিতে আমাদের 100% ব্লাড সেলের মধ্যে প্লেটলেটের সংখ্যা থাকে 20 to 25%, নট মোর দ্যান দ্যাট, আরও কম, মেবি 10%। সো আমরা যেটা করি পিআরপি যে ট্রিটমেন্টটা প্লেটলেট রিচ প্লাজমা, আমরা সেটা একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আপনার নিজের ব্লাড, যার ফ্রোজেন শোল্ডার তার ব্লাড কালেক্ট করি, খুব অল্প অ্যামাউন্ট ব্লাড, ইটস 10 ml to 20 ml। সো এটা কালেক্ট করে তার আমরা আরবিসি মানে রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল, এটা প্লেটলেটটাকে মোর কনসেন্ট্রেটেড করে দিই, সো দ্যাট প্লেটলেট থেকে মোর ইনফ্ল্যামেটরি যে চেঞ্জ সেগুলোকে হিল করার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো রিলিজ করতে পারে। এবং এই রিলিজ করার যখনই 10% অনলি প্লেটলেট থাকতো, সেখানে মোর দ্যান আমরা 70% আর 60% প্লেটলেট দিচ্ছি, অথবা যতটুকু আছে আপনার বেইজে যতটুকু আছে আপনার ব্লাডে যতটুকু প্লেটলেট আছে, এক্সাম্পল আপনার ব্লাডে প্লেটলেট কারণ 2.5 লাখ, আমরা এটাকে আপ টু 2-3 গুণ থেকে 5 গুণ করে দিই, 2.5 লাখকে আমরা 10 লাখ 12 লাখ করে দিই, সো দ্যাট সে মোর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর রিলিজ করতে পারে। ডব্লিউবিসিটা কমিয়ে দিই, আরবিসিটা কমিয়ে দিই। দিস ইজ আ ভেরি অ্যাডভান্সড টেকনিক, জার্মান থেকে শুরু হয়েছে, বাট এখন সিঙ্গাপুরেও এটা চলছে। বাংলাদেশেও অনেকে নি জয়েন্ট পেইনের জন্য পিআরপির অনেক সাকসেসফুল রেট আছে। তবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার পিআরপি থেরাপি ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা? সো আমরা যে মেশিন সেন্ট্রিফিউজ মেশিনটা ইউজ করি সেখানে আমরা আপনাদেরকে একদম হাতে কলমে কাগজে প্রুফ করে দেখিয়ে দিতে
যে আমরা যে প্লেটলেট আপনাদেরকে দিচ্ছি সেটা আপনার বেসলাইন প্লেটলেটের চেয়ে 3 থেকে 5 গুণ বেশি। সো যত বেশি হবে তত বেশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট যে ফ্যাক্টরগুলো সেগুলো রিলিজ হবে, এবং তখন আমি এটা যখন ইনজেক্ট করব আপনার জয়েন্টে, তখন আপনার ইনফ্ল্যামেশনটা 3 to 5% বেশি রিকভারি করবে। এবং ইটস নট আ ভেরি লং ট্রিটমেন্ট। আমরা সাধারণত ইন জেনারেলি মাসে একবার ইঞ্জেকশনটা দিয়ে থাকি, এবং একবার সাধারণত 3 মাস, খুব বেশি হলে 4 থেকে 5 মাস। নট মাচ এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। এবং এটা কি করবে, এটা যেটা করবে আমি প্রথমেই বলে যে আপনার যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আসলে আপনার জয়েন্টের মধ্যে যে জয়েন্টের বাইরে যে ক্যাপসুলটা আছে যেটা আপনার জয়েন্টকে প্রিভেন্ট করে এবং আপনার ইনফ্ল্যামেশন হচ্ছে, সো ইনফ্ল্যামেশনটা আপনাকে হিল করতে হবে। এটা কোনো অ্যান্টিবায়োটিক নেই এখানে, শুধুমাত্র মায়োলাক্স আর এভরিথিং। সো মাসেল রিল্যাক্সেন যেটা আমি বলছি। সো এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরগুলো যখন প্লেটলেটের থ্রুতে আমি দিচ্ছি, তখন ডেফিনেটলি আপনার যে হয়েছে ওটাকে আমরা ক্যাপসুলাইটিস বলি। সো যখন ক্যাপসুলাইটিস হয়েছে, যখন আমি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরগুলো দিচ্ছি, তখন আপনার ইনফ্ল্যামেশনটা ইমপ্রুভ করছি, এবং দিস ইজ পার্মানেন্ট। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনার যে ক্যাপসুলস ইনফ্ল্যামেশনের জন্য ক্রনিক ইনফ্ল্যামেশন হয়ে যায়, প্রথমে অ্যাকুইট ইনফ্ল্যামেশন হয়, পরে ক্রনিক ইনফ্ল্যামেশন হয়। ক্রনিক ইনফ্ল্যামেশনের জন্য কিছু সেলস, কিছু ক্যাপসুলসের কিছু পার্ট ড্যামেজ হয়ে যায়, ওটাকে রিজেনারেট করে। 1 মিনিট, আমি একটু একটা কোয়েশ্চেন দেখছি। ডু ইউ হ্যাভ অ্যাফেরেসিস সিস্টেম? ওকে, ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ মনিরুজ্জামান পড়ান। হ্যাঁ, আমাদের অ্যাফেরেসিস সিস্টেম খুব রিসেন্টলি আমরা লঞ্চ করতে চাচ্ছি উইদিন 7 days. So you are very welcome. It's a different topic than that. So COVID-19 পেশেন্টদের জন্য এটা একটা খুবই ভালো সমাধান যে আমরা অ্যাফেরেসিস, বাট আমরা এখানে পেশেন্টদেরকে এনে অ্যাফেরেসিস মানে প্লাজমা থেরাপি দিব না। আমরা এখানে প্লাজমা থেরাপি তৈরি করে বিভিন্ন হসপিটালে সাপ্লাই করব। সো উই হ্যাভ অ্যাফেরেসিস সিস্টেম। থ্যাংক ইউ পরাণ ভাই, আপনি এটা আমাদেরকে জানিয়ে সাহায্য করেছেন, আমার ভিউয়ার্সরা জানতে পেরেছে। আচ্ছা, নেক্সট যেটা আমি বলছি যে যেটা আমি বলছিলাম যে আপনার যে ক্যাপসুলের যে পার্টটা ড্যামেজ হয়ে গেছে, যে যখন আপনি আপনার পিআরপি দিচ্ছেন, প্লেটলেট রিচ ফ্যাক্টর দিচ্ছেন, তখন যে ড্যামেজ পার্টটা আছে সেটাও আপনাকে রিপেয়ার করে দিচ্ছে। সো দিস ইজ দ্য প্রসেস যে আপনাকে আমি বলছি, বা রিজেনারেটিভ মেডিসিন আপনাকে প্রমিস করছে যে ফ্রোজেন শোল্ডার উইল নট আনটিল আনলেস আপনি যদি আপনার রেগুলার যে কিছু স্পেসিফিক ফিজিওথেরাপি আছে, এবং এই ফিজিওথেরাপি যেতে হবে না, ফিজিওথেরাপিস্ট উইল টিচ ইউ ইন ইউর হোম। সো ইটস আ ভেরি ইজি প্রসেস। এটা তেমন কিছু না, জাস্ট কিছু হ্যান্ড মুভমেন্টস, দ্যাটস ইট। সো এটা যদি আপনি করতে পারেন, সো আমি প্রমিস করতে, আমি না আসলে মানে রিজেনারেটিভ মেডিসিন প্রমিস করছে যে ফ্রোজেন শোল্ডার আর কখনো কাম ব্যাক করবে না। যে ক্ষেত্রে অন্যান্য কনভেনশনাল মেডিসিনে ফ্রোজেন শোল্ডার মেডিসিন খেয়ে কমে যায়, আবার শুরু হয়। পার্সোনালি আমার কাছে অনেক পেশেন্ট আছে যে তারা ফ্রোজেন শোল্ডারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, ওষুধ দিয়েছেন, উপকৃত হয়েছেন, কিন্তু আবার সাফার করেছেন, আবার গিয়েছেন। সো আমরা আসলে অ্যাডভান্স মেডিকেল সায়েন্স এখন আর বিজনেস মাইন্ডেড ওভাবে না। এখন তারা চায় যে কিভাবে একটা পেশেন্ট পার্মানেন্টলি কিওর হয়ে যায়, সেভাবে আসলে তারা সব আমাদের যত সায়েন্টিস্ট আছেন তারা সেভাবেই আসলে রিসার্চ করেন এবং সেভাবেই ট্রিটমেন্ট বের করার চেষ্টা করেন। যতটুকু সব কিছু হয়তো বা করা সম্ভব হয় না, তবে যতটুকু করা সম্ভব হয় ততটুকু আমরা কেন সেই ফ্যাসিলিটিস নিব না। নাও আমার পিআরপি কেন, আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিরামিডেগা পিআরপি কেন better than other PRP, not only Bangladesh, India and even than any other countries, because we are promising you যে আমরা আপনাকে প্লেটলেট কনসেন্ট্রেশন বেশি দিচ্ছি, এবং এটা ছাড়াও যদি কোনো পেশেন্টের WBC কাউন্ট প্রয়োজন হয়, অনেক পেশেন্টের যেটা হয় যে ক্রনিক ইনফ্ল্যামেশন থাকে,
কিছু স্কার ফর্মেশন হয়। হ্যাঁ, স্কার ফর্মেশন বলতে সেই জায়গাটা শক্ত হয়ে যায়, সেই জায়গাটায় পিআরপি আমি যদি ইনজেক্ট করি সেখানে সহজে ঢুকতে চায় না। সো আমি যদি কিছু হোয়াইট ব্লাড সেল কাউন্ট এখানে ইউজ করি, এটা ইজি হয় যে প্লেটলেটটা রিচ করার জন্য। সো আমরা পেশেন্টের প্রয়োজন অনুযায়ী পার্সোনালাইজড পিআরপি ইউজ করতে পারি। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন PRP therapy between European Wellness Villa Medica and others PRP therapy. So shoulder joint pain অথবা frozen shoulder, it's a life, অনেকে বলে it's a lifetime disease but no more. হ্যাঁ, রিজেনারেটিভ মেডিসিন অথবা জার্মান টেকনোলজি এখন বলছে, এবং এটা আমরা আমেরিকান অ্যাসোসিয়েশন স্টেম সেল এদের সাথেও কাজ করে আমরা এটা প্রমাণ পেয়েছি যে এটা যদি আপনি লাইফ। একটা কোয়েশ্চেন আনসার করে নেই। আপু, sometime sitting a long time for work purpose in bone and muscle both, what is the solution? Okay, মাহফুজা ফারিহা সুরভি। ওকে, অফকোর্স আমরা যারা ডেস্ক জব করি, আমি নিজেও করি, যারা ডেস্ক জব করি আমাদের ব্যাক পেইন আছে। হ্যাঁ, ব্যাক পেইন আছে, এবং ব্যাক পেইনের জন্য আসলে যেটা দায়ী, ব্যাক পেইনের জন্য যেটা দায়ী দুটা কারণ। একটা হচ্ছে যে যারা ফিমেল বিশেষ করে তাদের ভিটামিন ডি একটা বেশি, ভিটামিন ডি অথবা আয়রন এগুলো বেশি লস হয়, তো সেখান থেকে একটা ডেফিসিয়েন্সি হয়। তো সেক্ষেত্রে আসলে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আফটার গিভিং ইনভেস্টিগেশন ভিটামিন ডি লেভেল দেখে এবং ক্যালসিয়াম লেভেল দেখে একটা সাপ্লিমেন্ট নেওয়া উচিত আফটার 30 প্রত্যেকটা মেয়ের। এটা হচ্ছে 1 নম্বর কথা, যদি সব কিছু আদার্স কোনো কমপ্লিকেশনস না থাকে। 2 নম্বর কথা, ব্যাক পেনের জন্য ইউ ক্যান ইউজ দ্য বেল্ট। এবং 3 নাম্বার, ইয়েস অফকোর্স যদি আপনার বোনসের কোনো ডিজেনারেশন চেঞ্জ থাকে, এটা আমাকে এক্সরে করতে হবে। প্লিজ ভিজিট টু মি। যদি আমি এক্সরে করে দেখি, অনেকের, আমি তো বলছি যে ব্যাক পেন অনেকের থাকে, বাট ব্যাক পেন যাদেরই থাকে সবার কজ এক থাকে না। কারো দেখা যায় যে ভিটামিন ডির অভাবে, কারো দেখা যায় ক্যালসিয়ামের অভাবে, কারো দেখা যায় যে বোনের ডিজেনারেশন আছে। সো ইফ আপনার ব্যাক পেন বোনের ডিজেনারেশনের জন্য হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে রিজেনারেশন করে দিই স্টেম সেলের মাধ্যমে, বোনের যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়টাকে আমি ইমপ্রুভ করে দিই, তাহলে ডেফিনেটলি আপনি ব্যাক পেন থেকে রিলিফ পাবেন। আবারও বলছি, ব্যাক পেন থেকে রিলিফ পাওয়া এটা একটা হোম রেমেডি। যাদের ব্যাক পেন আছে রেগুলার কাজ করেন, ডেস্ক জব করেন, তারা প্রতি 45 মিনিটস অর অ্যাটলিস্ট 1 আওয়ার পরে 10 মিনিটস ব্রেক নেবেন। একদম টানা 45 মিনিটস বসে থাকবেন না, হায়েস্ট 45 মিনিটস, আই উড সে 45 মিনিটস পরে 10 মিনিটস ব্রেক নেবেন। ইন দ্যাট কেস আপনি ব্যাক পেন থেকে রিলিফ পাবেন। এবং যদি ডিজেনারেশন চেঞ্জ থাকে, প্লিজ ভিজিট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, আই ক্যান হেল্প ইউ। Next question, happy to see you, thank you very much. Okay, this is my friend. Okay, another question, any mother-in-law, আমার mother-in-law বেশ অনেক দিন যাবৎ ফ্রোজেন শোল্ডার প্রবলেমে ভুগছে, অনেক ফিজিওথেরাপিস্টের আন্ডারেও ছিল, বাট কোনো লাভ হয়নি। ক্যান ইউ সলভ দিস প্রবলেম পার্মানেন্টলি? ইনশাল্লাহ, হোপফুলি। Okay, I'm not the God, so I cannot give you 100% assurance. Physiotherapy is needed, it's for maintenance, but treatmenটের জন্য if আপনার mother-in-law বয়স কত আমি জানি না, যাই হোক, যদি from diabetes or any other condition হয়তো একটু সময় লাগবে, বাট পিআরপি mother-in-law যে প্রবলেমের কথা বলছেন ফ্রোজেন শোল্ডার, ডেফিনেটলি আই ক্যান কিওর। অ্যান্ড ফিজিওথেরাপি জাস্ট, এটা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে ওনাকে যেতে হবে না, জাস্ট কয়েকটা ব্যায়াম, খুব বেশি হলে 6টা থেকে 8টা স্পেসিফিক ব্যায়াম আছে, সেগুলো যদি আমরা শিখিয়ে দেই এবং আমাদের ফিজিওথেরাপিস্টও যদি শিখিয়ে দেন, তাহলে উনি এটা বাসায় করতে পারবেন। বাট ইটস ফর মেনটেন্যান্স, ট্রিটমেন্টের সময় এটা কোনো প্রয়োজন নেই, এবং ডেফিনেটলি এটার ইনশাল্লাহ পার্মানেন্ট সলিউশন আমি করতে পারবো, নো ডাউট। প্লিজ ভিজিট আস অ্যান্ড লেট মি নো। আমার আরেকটা কোয়েশ্চেন এসছে, দীপ্তি পারভেজ। I have
meniscus tear in my left leg 2 years back. Often while I stand long time, I feel some pain. What should I do? Okay, meniscus problem is also a tissue problem. Meniscus it's a problem. So এই প্রবলেমের জন্য it's not degenerative change. It's not degenerative change. এখানে কিছু micronutrients আছে. meniscus can regenerate but not with stem cell. meniscus regenerate জন্য আপনার কিছু স্পেশাল micronutrients, কিছু vitamins, কিছু minerals এবং কিছু সিস্টেম মেনে চলতে হবে. সো এখানে আপনার স্টেম সেল যদি কাজ করে, সেই ক্ষেত্রে তার চেয়ে বরং বেশি কাজ করবে যে আপনি আপনার শরীরে যে মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা ভিটামিন মিনারেলসের যে প্রয়োজন মিনিসকাস ডেভেলপ করার জন্য. মিনিসকাস ইনজুরি ইটস এ স্ট্রাকচারাল প্রবলেম. সো আমি জানি না আপনি অপারেশন করেছে. আই হ্যাভ মিনিসকাস টিয়ার. সো নো, মিনিসকাসের জন্য আমি কোনো স্টেম সেল আপনাকে প্রেফার করব না. অফকোর্স আমি প্রেফার করব যে যেটা আমাদের জার্মান থেকে ডিরেক্টলি আসে, এবং আপনি যদি চান আমাদের এখানে এসে সেই সাপ্লিমেন্টগুলো নিয়ে দেখতে পারেন. আই হোপ যে আপনি রিলিফ পাবেন. মাঝে মাঝে যদি ব্যথাও করে সেটা আর হবে না. থ্যাংক ইউ দীপ্তি পারভেজ. ওকে, আসলে আজকে অনেকগুলো কোয়েশ্চেন চলে এসেছে দেখে আমি আমার নিজের যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছিলাম ওটা এখনও দিতে পারলাম না. সরি, আমি একটু পানি খেয়ে নিচ্ছি. থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন. আজকে আসলে আমি মনে করি যে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি ইটস ভেরি ইম্পর্টেন্ট. কোয়েশ্চেন দেখেই বোঝা যাচ্ছে. নেক্সট কোয়েশ্চেন. আমার মাদার ইন লর বেশ অনেকদিন যাবৎ ফ্রোজেন শোল্ডার. মেবি রিদি এলাহিকে আমি আনসারটা করেছি কিনা জানি না, তারপর আবার করছি. শোল্ডার প্রবলেম ছিল, তিনি ফিজিওথেরাপিস্ট. হ্যাঁ, আমি মনে হয় এই কোয়েশ্চেন অ্যান্সারটা করেছি. উই হ্যাভ, আপনার মাদার ইন লর ফ্রোজেন শোল্ডার প্রবলেম আছে, ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছেন এবং তেমন কোনো উপকার পাননি. আই হোপ আপনি যদি আপনার মাদার ইন লকে এখানে নিয়ে আসেন, আমি আমার প্লেটলেট থেরাপি, পিআরপি থেরাপি এটার মাধ্যমে, এবং যেটা হচ্ছে অন্য সেন্টারের চেয়ে অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি ইফেক্টিভ, সেটা দিয়ে আপনার মাদার ইন লকে সুস্থ করে তুলতে পারবো ইনশাল্লাহ. হ্যাঁ, আর সাথে অবশ্যই ফিজিওথেরাপিস্টের একটা জাস্ট রেগুলার মেনটেন্যান্স লাগবে. দ্যাটস ইট. ওকে, সো ফ্রোজেন শোল্ডার নিয়ে আসলে অনেক কথা বললাম. অ্যান্ড বাই দিস টাইম ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলতে বলতে আমি নি জয়েন্ট পেন নিয়েও অনেক কথা বলে ফেলেছি. তারপরেও কিছু বলার আছে. তো ফ্রোজেন শোল্ডার আমি যদি শেষ করে ফেলি তাহলে হচ্ছে যে ফ্রোজেন শোল্ডারের সিমটমস, কখন আপনি কনসালটেন্সের কাছে যাবেন, ইনভেস্টিগেশন কি হবে, এবং ইনভেস্টিগেশন হওয়ার পরে ট্রিটমেন্ট, কনভেনশনাল মেডিসিন ডক্টর কী করছেন. আই রেসপেক্ট দেম, ডেফিনেটলি দে আর ডুইং দ্য বেস্ট ট্রিটমেন্ট. বাট রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্ল্ডের নতুন একটা উইন্ডো অফ মেডিকেল সায়েন্স. সো ইউ শুড ট্রাই দ্যাট. এবং এটার যথেষ্ট ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, এটার কোনো সাইড ইফেক্ট নাই, এবং এটা একদম সব ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল এবং সব ধরনের সাইড এফেক্ট ফ্রি একটা ট্রিটমেন্ট, যেখানে আপনি, যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আপনি যে পার্মানেন্ট একটা সলিউশন পাবেন. ওকে, নেক্সট কোশ্চেন. ডক্টর নিতু সাহা. হাই আপু, নাইস টপিক্স. আই হ্যাভ লেগ ক্র্যাম্পিং problem at night after pregnancy. What would be the cause and treatment? Thank you very much, doctor. Pregnancy পরে leg cramping it's common because pregnancy তে আমাদের অনেক কিছু লস হয়, অনেক ভিটামিন, অনেক মিনারেলস. So I have to check your vitamin and minerals. We have a very advanced device যেখানে কোনো ব্লাড টেস্ট করতে হয় না, জাস্ট একটা মেশিন দিয়ে আমরা দেখতে পারি আমাদের বডিতে যত মাইক্রোনিউট্রিয়েন্টস, যত ভিটামিনস আছে, যত মিনারেলস আছে, সব কিছু আপ টু ডেট আছে কিনা, ডেফিসিয়েন্সি আছে কিনা, এক্সেস আছে কিনা. আই এম শিওর যে আপনার কিছু ভিটামিন আর মিনারেলস ডেফিসিয়েন্সি আছে. দ্যাটস ওয়াই ইউ আর সাফারিং ফ্রম লেগ ক্র্যাম্পিং. আই উইড রিকোয়েস্ট ইউ টু কাম হিয়ার অ্যান্ড টু ডু দ্য টেস্ট. যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে আই উইল গিভ ইউ দ্য সাপ্লিমেন্ট. আপনার ক্ষেত্রে আর তেমন কোনো কমপ্লিকেটেড কোনো ট্রিটমেন্ট লাগবে বলে আমার মনে হয় না. থ্যাংক ইউ ভেরি মাচ.
এবং হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের ডিভাইসটা, আমি একটু আগে বলছিলাম যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলো নিয়ে আমরা কম কথা বলি। আমরা ভিটামিন মিনারেলস বলতে ভিটামিন ডি, ক্যাপসুল ই, তারপরে এ, দেন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশি, ক্যালসিয়াম, এগুলো নিয়ে আমরা বেশি ওয়ারিড থাকি। আমরা মনে করি এগুলো যদি বডিতে পারফেক্ট থাকে তাহলে আমি পারফেক্ট। ইটস নট ট্রু। দেয়ার আর টু মেনি ডিফারেন্ট আমি বলবো মিনারেলস অ্যান্ড ভিটামিনস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, ক্রোমিয়াম, কারকিউমিন, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, it's are very important for leg cramping. So this you need to test all those things. And শুধু আপনার না, আমার মনে হয় প্রত্যেকটা সুস্থ মানুষেরও আফটার 30 জানা উচিত যে তার মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো ঠিক আছে কিনা। বিকজ কেন মাইক্রোনিউট্রিয়েন্টসের আসলে বডিতে এত প্রয়োজন? হ্যাঁ, বডিতে এই জন্যই প্রয়োজন যে আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আপনার ক্যালসিয়াম, ভিটামিন অথবা আপনার যে কোনো কিছু আপনি যা খাচ্ছেন, ডেইলি রিকোয়ারমেন্টস, আপনি যে ভিটামিনসগুলো আপনার সবজির মাধ্যমে আপনি নিচ্ছেন, সেগুলো সব কিছুতে অ্যাবজর্পশনের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি যা খাচ্ছেন, আপনি যে মাইক্রোনিউট্রিয়েন্টস ঠিক মতো সাপ্লিমেন্টেশন না দেন, বাই ন্যাচারাল ফুড অর বাই সাপ্লিমেন্টেশন মেডিসিন, হোয়াট এভার ইট ইজ, তাহলে আপনি যা খাচ্ছেন সেটা আপনার বডিতে লাগবে না, সেটা ডাইজেশন হবে না, অ্যাবজর্পশন হবে না, এবং আপনার বডির ডিজিজ প্রোগ্রেস শুরু হয়ে যাবে। তো ডেফিনেটলি আপনাকে এবং এই দিস ইজ আ ভেরি ইউনিক ডিভাইস, হ্যাঁ, যেটা বাংলাদেশের কোথাও নেই। ইভেন আমি বলবো যে ইন্ডিয়াতেও নেই এবং আমাদের নিয়ারেস্ট কান্ট্রিগুলোতেও নেই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস লেভেলগুলো জেনে নিন। এবং এটা একটা জাস্ট 10 মিনিটও লাগে না, 5 থেকে 7 মিনিটের একটা টেস্ট। ডু ইট অ্যান্ড নো ইউর মাইক্রোনিউট্রিয়েন্ট লেভেল। এবং তখন আপনি জানতে পারবেন যে আপনার ডেফিসিয়েন্সি আসলে কতটুকু। আপনার হেয়ার ফল, ইভেন স্কিন ডক্টর যারা আছেন তারা অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টসের উপরে জোর দেন। সো তাদের জন্য এটা খুবই ভালো। সো এই ডিভাইসটা যেহেতু আর কোথাও নেই এবং কোনো ব্লাড টেস্ট লাগে না এবং ইটস নট এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, সো এটা আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটিকে এই টেস্টটা করার জন্য। একটা কোয়েশ্চেন অ্যান্সার করে নিচ্ছি। মিস্টার আরিফুল ইসলাম, আই অলওয়েজ ওয়াচিং ফোন, for that reason I'm suffering from shoulder pain from last 1 week. Okay, আরিফুল ইসলাম, এটা আসলে আমাদের সবার অভ্যাস, আমাদের হাতে সবসময় মোবাইল ফোন থাকে। আজকে আমি লাইভে এসেছিও মোবাইল ফোনে, সো মোবাইল ফোন থাকবে। সো আমার ফার্স্ট সাজেশন যে মোবাইল ফোনটা খুব এসেনশিয়াল, অফিসিয়াল, পার্সোনাল এসেনশিয়াল কাজ ছাড়া যত কম ইউজ করা যায়, দ্যাটস দ্য বেস্ট সলিউশন। বাট স্টিল আমাদেরকে আসলে করতে হবে। সো এটা আমি যদি বলি এটা আমার আমি বলবো যে ফেক সাজেশন। হ্যাঁ, সো মোবাইল ফোন যদি সবসময় হাতে ধরে রাখাতে আপনার শোল্ডার পেন হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যান্ড, কখনো এই হ্যান্ডে এবং কখনো এই হ্যান্ডে, এবং ইউ ডোন্ট নো যে মোবাইল ধরে রাখার জন্যই আপনার শোল্ডার পেন হচ্ছে না, দেয়ার ইজ আদার কজ। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল ফোন ইটস ইয়োর আপনার থিঙ্কিং যে আপনি মোবাইল ফোন ধরে রেখেছেন সেই জন্য আপনার শোল্ডার পেন হচ্ছে, বাট ইটস নট, মেবি ইটস নট ট্রু, maybe it's true. If it is true, then please change the hand and try যে আপনি ইয়ারফোন ইউজ করেন, দ্যাটস ভেরি বেটার। মোবাইল ফোনটা একটু দূরে রেখে ইউ ইউজ দ্য ইয়ারফোন। অ্যান্ড শোল্ডার পেইনের কোনো কারণ আছে কি না সেটা ডায়াগনোসিসের জন্য ডেফিনেটলি কনসালটেন্টের সাথে দেখা করুন। কারণ যদি এটা ফ্রোজেন শোল্ডার হয় অথবা ক্যাপসুলাইটিস হয়, ডেফিনেটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। সো শুধু মোবাইল ফোন ধরার জন্যই যে আপনার শোল্ডার পেইন হচ্ছে, এটাতে আমি আসলে 100% অ্যাগ্রি করতে পারছি না। ইট কুড বি, আমি ডিসঅ্যাগ্রিও করছি না, বাট ইট কুড বি। সো প্লিজ আপনি আপনার কনসালটেন্টের সাথে কথা বলে আপনি আমার এখানেও আসতে পারেন, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা। এখানে আমরা
10টা থেকে 5টা আছি এবং আমরা টেলিমেডিসিনেও এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনে টেলিমেডিসিনেও সাজেশন দিচ্ছি। সো যদি মনে করেন ফোনে কথা বলতে চান আমাদের ইনবক্সে প্লিজ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনার কোয়ারিজটা দিয়ে দিবেন, আমাদের কাস্টমার সার্ভিস আপনার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলিয়ে দিবে, বা এখানে আমাদের আরও একজন ডক্টর আছেন তার সাথে কথা বলিয়ে দেবেন। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। নেক্সট ওকে নেক্সট আমার যেটা কোয়েশ্চেন না সরি কোয়েশ্চেন তো আপনাদের, আমার হচ্ছে আনসার। সো নেক্সট আমার যেটা আনসার, যেটা আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে আসলে অনেক কথা বলে বেরিয়েছি, এরপরে আমি নি জয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি বিকজ আমাদের প্রায় লাইভের টাইম শেষ হয়ে যাচ্ছে। সো ইটস রিমেইনিং অনলি আই থিঙ্ক 20-15 মিনিটস, যেহেতু আমি দেরি করে শুরু করেছি। সো নি জয়েন্ট পেইন এটা ফ্রোজেন শোল্ডারের চেয়ে, কারণ ফ্রোজেন শোল্ডার কিন্তু অন অ্যান্ড অফ, হ্যাঁ ফ্রোজেন থাকে না, এটা সাধারণত শীতকালে একটু বেশি হয়, বেশি মুভমেন্ট করলে বেশি হয়। বাট নি জয়েন্ট পেন বা নি আর্থ্রাইটিক পেন এটা কিন্তু আমাদের বিশেষ করে যারা এল্ডারলি পারসন, যে আফটার 40 তারা এটা আমি বলবো ইটস আ বিগ সাফারিংস। হ্যাঁ, ওনারা নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, হ্যাঁ তারপরে হাঁটতে গেলে সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হয়, অনেক সময় কন্টিনিউয়াস পেইন হয়। সো এটা তাদের জন্য খুবই পেইনফুল। সো এইখানে কিন্তু আমাদের একটা মানে বিগ ইস্যু আছে যে এখানে আমরা কাজ করতে পারি। সেম ট্রিটমেন্ট নি জয়েন্ট পেইনে, যে আমি বলছি আর্থ্রাইটিক পেইন, যদি ইফ ইট ইজ আর্থ্রাইটিসের কিছু ট্রিটমেন্ট তো আছেই, দ্যাটস ডিফারেন্ট। বাট নি জয়েন্টের যে পেইনের কথা আমি বলছি, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো, একটু সো নি জয়েন্ট পেইনের জন্য আমরা যেটা করব, I don't know, you can see me, okay sorry, নি জয়েন্ট পেইনের জন্য আমাদের সেম ট্রিটমেন্ট, দিস ইজ পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। এখানেও কার্টিলেজ ক্ষয় হয় এবং বোনের পাশে যে ক্যাপসুলস থাকে সেখানে ইনফ্ল্যামেশন হয়, দ্যাটস ভেরি পেইনফুল। একটা এল্ডার পারসনের জন্য ইটস আ ভেরি পেইনফুল কন্ডিশন। সো আমরা পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে জাস্ট জয়েন্টে একটা ছোট্ট ইনজেকশন দিই, অ্যান্ড দিস ইনজেকশন ইজ 100% পেইনলেস। সো এটা আমার একটা সাজেশন, যে অনেকে মনে করেন যে নি জয়েন্টে মানে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন আর যেটা যে আমরা জয়েন্টে ইনজেকশন যেটা বলি, সেটাতে যেটা দেখা যায় যে অনেকে মনে করেন ইটস ভেরি পেইনফুল, ইটস 100% পেইনলেস, এবং আমি নিজে ইনজেকশনটা পুশ করি। সো ইট হ্যাজ নো পেইন, বাট আমার সাধারণত সো ইটস টোটালি রিকভার ইয়োর ক্যাপসুলস, যে আপনার ক্যাপসুলসে যে ইনফ্ল্যামেশন আছে সেটাকে ইমপ্রুভ করবে। আপনার কার্টিলেজে যেহেতু বয়সের সাথে সাথে বোন ক্ষয় হয়, সেহেতু আপনার কার্টিলেজকে রিপেয়ার করবে এবং আপনার মুভমেন্টকে ইমপ্রুভ করবে। সো দিস 3 থিংস পিআরপি ক্যান ডু, অ্যান্ড আমাদের পিআরপি ক্যান ডু বেটার। বিকজ কেন বেটার সেটা আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, যদি কেউ মিস করে থাকেন আরেকবার শর্ট করে বলি, যে পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। প্লেটলেট এমন একটা ফ্যাক্টর যেখানে নর্মাল ব্লাড কাউন্টে মাত্র 10% থাকে, বাট আমরা এটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্লেটলেটটাকে রিচ করে সেটাকে আমরা আপনার যে পেশেন্ট তার কাছ থেকে ব্লাড নিয়ে প্লেটলেটটাকে আমরা রিচ করি, WBC হোয়াইট ব্লাড সেল বা রেড ব্লাড সেলটাকে আমরা সরিয়ে দিই, প্লেটলেটটাকে মেইনলি আমরা ফোকাস করি, বিকজ প্লেটলেট ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর রিলিজ করে এবং রিজেনারেট করতে হেল্প করে। সো এই দুটা কারণে আমরা যখন যাদের নি জয়েন্ট পেইন তাদেরকে নি জয়েন্টে যখন আমরা এটা পুশ করি, তখন সেটা যেটা করে যে আপনার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রিলিজ করছে। সো আপনার পেইন কমছে, ইনফ্ল্যামেশন কমছে এবং আপনার কার্টিলেজে যে ড্যামেজ হয়েছে সেটাকে রিপেয়ার করছে, ইভেন অনেক সময় রিজুভিনেটও করছে, মানে কিছু কার্টিলেজ তারা তৈরিও করতে পারছে। সো দিস ইজ আ ভেরি, আমি বলবো যে দিস ইজ আ ভেরি অ্যাডভান্স ট্রিটমেন্ট,
এবং এই ট্রিটমেন্টে আমরা সবসময় সাকসেসফুল পিআরপিতে। তবে আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমি যত পেশেন্ট ট্রিট করেছি সেখানে আমি সাকসেসফুল আরেকটু বেশি, বিকজ আমাদের যে পিআরপি তৈরি করার টেকনিক, this is from German, America and Singapore together. So we have Singapore consultant, we have German consultant, we have American consultant. So আমাদের যে টেকনোলজি সেটা আমি এতটুকু অ্যাজ এ ডক্টর আমি নিজে জার্মান থেকে পড়াশোনা মানে পিএইচডি করছি এবং আমি নিজে বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি এদের টেকনোলজি কতটাই ইমপ্রুভ, যেখানে বাংলাদেশ আসলে সরি আমি বারবার ইন্টারনেটের জন্য ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছি। সো আমি বলছি না আমাদের যে কনভেনশনাল মেডিসিন আছে তারা যারা হার্টের চিকিৎসা দিচ্ছেন, স্টেরয়েড দিচ্ছেন, স্টেরয়েডে আসলে ইনস্ট্যান্ট, হ্যাঁ হাঁটু ব্যথা সাধারণত আমাদের বাংলাদেশের প্র্যাকটিস আমরা করেছি, আগেও করেছি। আমি বারবার বলেছি যে আমি এমবিবিএস ডক্টর আর আমি প্রায় 12 বছর ধরে প্র্যাকটিস করছি মেডিকেল পার্টটা, বাট কনভেনশনাল মেডিসিন কম করেছি, রিজেনারেটিভ মেডিসিনে বেশি করছি। সো পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন এবং মানুষের সাফারিংস কম করানো, সেটাই আমার উদ্দেশ্য। সো যখনই স্টেরয়েড আমাদের ডক্টররা দিয়েছেন বা আমিও দিয়েছি, তখন দেখা গেছে যে ইনস্ট্যান্টলি আপনার পেন কমে যায়, এখানে নো ডাউট। হ্যাঁ আজকে ইঞ্জেকশন দিলে কালকে দেখা যায় আই এম ভেরি গুড, বাট আবার 7 দিন 10 দিন পরে ইট উইল কাম ব্যাক। ইটস স্টেরয়েড ইজ অলসো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এটা ইনফ্ল্যামেশন কমিয়ে দেয় বাট ইট ক্যানট রিজেনারেট। সো আপনার অ্যান্টি ইনফ্ল্যামেশন কমিয়ে আপনি যেরকম কোনো জ্বর, কাশি, ঠান্ডা, টনসিলাইটিস হলে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খাচ্ছেন, আপনার সেটা কমে যাচ্ছে, সো আবার এটা কাম ব্যাক করছে। সো সেই ক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন এখনও ওই দিকটাতে আসতে পারেনি, বাট নি জয়েন্ট এবং শোল্ডার জয়েন্ট পেনে এটা এতখানি এগিয়ে গেছে যে শুধু স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট না, এটার সাথে আমরা দিচ্ছি রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট, যেটা আপনার কার্টিলেজ, আপনার ক্যাপসুলস যেগুলো ড্যামেজ হচ্ছে সেগুলোকে আই উড সে ডিপেন্ড অন এজ অ্যান্ড পেশেন্টস কন্ডিশন। যদি ডায়াবেটিস আর আদার কমপ্লিকেশনস থাকে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু স্লো হয় এবং আমি বলবো যে যেটা মানে ট্রিটমেন্ট আউটকাম সেটা একটু স্লো হয়। হ্যাঁ অথবা যদি আমি একটা সুস্থ পেশেন্ট জাস্ট নি পেইন, তাকে যদি আমি এনশিওরিটি দিই যে ইউ উইল বি কিওর 90%, পেশেন্ট একটা হার্ট পেশেন্ট 90% সিওরিটি দিতে পারবো। দ্যাটস ট্রু, বিকজ আপনার যত বেশি ডিজিজ থাকবে আপনি তত বেশি ইমিউনো কম্প্রোমাইজ থাকবেন। আপনি যখন ইমিউনো কম্প্রোমাইজ থাকবেন তখন আপনি যতই রিজেনারেশন করার চেষ্টা করেন না কেন, সো তখন এটা আসলে খুব ডিফিকাল্ট রিজেনারেশন করাটা। সো আই ডোন্ট ওভার প্রমিস, আমি জাস্ট রিকোয়েস্ট করবো যাদের এই ধরনের প্রবলেম আছে প্লিজ ভিজিট আওয়ার সেন্টার, দিস ইজ জার্মান ফ্র্যাঞ্চাইজ। সো এখন প্যান্ডেমিক সিচুয়েশন, যদি আপনি ওভার ফোনে কনসাল্ট করতে চান ইউ ক্যান ডু ইট, ইনবক্সে মেসেজ করেন, আমাদের কাস্টমার সার্ভিস আমার সাথে আপনার কথা বলিয়ে দিবে। এবং একটা কথা আমি বারবার বলতে চাই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, করোনা ইজ এ লাইফ থ্রেটেনিং কারোর জন্য, আবার অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষ ভালোও হয়ে যাচ্ছে। সো কিছু ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো যদি ট্রিটমেন্ট না করে আপনারা বাসায় বসে থাকেন সেগুলোর কিন্তু যেটা কমপ্লিকেশনস হবে সেখান থেকেও কিন্তু ফিরে আসা অনেক ডিফিকাল্ট, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো ক্রনিক ডিজিজগুলোও আমরা এইভাবে ইগনোর করে শুধু করোনার জন্য না দেখে আমরা সেফ সাইডে থেকে বাসায় থেকে ওভার ফোনে, টেলিফোনে অথবা যেসব আমাদের যে সেন্টার, দিস ইজ 100% আমি বলবো যে অন্য সেন্টারের চেয়ে আই উড নট কম্পেয়ার উইথ আদার সেন্টার, আমি শুধু আমার সেন্টারের কথা বলবো যে আমাদের সব স্টাফ কোভিড-19 টেস্ট করছেন এভরি 2 উইকস এবং আমাদের যত পেশেন্টস আসছে তাদেরকে আমরা কোভিড-19 করিয়ে তারপরে টেস্ট করছি। সো দেয়ার ইজ লেস চান্স, হ্যাঁ যে লেস চান্স যে আমরা, এবং ডেফিনেটলি আমরা এখন অফিস আদালত সবই করছি। সো ক্রনিক ডিজিজগুলোকে আসলে অবহেলা না করে কোভিড-19কে সেফ রেখে আপনারা আমাদের সেন্টারে অথবা আপনার আই ডোন্ট অ্যাডভার্টাইজ মাই সেন্টার ইউরোপ, যেহেতু আমি এখানে কাজ করি তো ডেফিনেটলি আমি বলবো। আর যেহেতু আমি রিজেনারেটিভ নিয়ে কাজ করি, আমি রিজেনারেটিভ মেডিসিন বাংলাদেশে এই সেন্টার ছাড়া আর কোথাও নাই এবং এটা ট্রিটমেন্ট আর কোথাও আপনি পাবেন না। সো আমি ডেফিনেটলি বলবো এই সেন্টারে একবার আসুন এবং দেখুন যে আপনি আসলে উপকৃত হতে পারছেন কিনা। একটা লাস্ট কোয়েশ্চেন আমি একটু আনসার করে নিই। অধরা আক্তার আপু, আমার
সরি মাজার একটু কাজ করলেই পেইন হয়, আমি সিঁড়ি বেয়ে উঠতে গেলে সরি, এটা এটা ডে বাই ডে বাড়ছে, তো কী করবো, প্লিজ সাজেস্ট মি। ওকে, থ্যাংক ইউ। আমি জানি না আপনার বয়স কত, আর আপনি প্রেগনেন্সি, আপনি ম্যারিড কিনা। সাধারণত ম্যারিড মেয়েদের এই জিনিস, যদি আপনার সিজার হয়েছে কিনা, সিজার হলে সাধারণত অনেকের এই প্রবলেমগুলো হয়, বোন ডেন্সিটি কমে যায়। সো ডেফিনেটলি আমি আমার রিজেনারেটিভ মেডিসিন দিয়ে, আমি জানি না আপনার কস্টটা, বাস আমি বলছি যে কোনো কারণে আপনার বোন ডেন্সিটি কমে গেছে। সো বোন ডেন্সিটি বাড়ানোর জন্য আমাদের রিজেনারেটিভ মেডিসিনে 100% কিউরেবল ট্রিটমেন্ট আছে। সো হ্যাঁ, আমি সাজেস্ট করবো একটা ক্যালসিয়াম এবং একটা ভিটামিন ডি টেস্ট আপনাকে করতে হবে। করে তারপরে রিপোর্টটা নিয়ে যদি আপনার কাছে আমার কাছে আসেন, অথবা আপনি আমার কাছে এসেও যদি করেন, আমি আপনার হিস্ট্রিটা একটু ডিটেলস নিতে চাই, বিকজ এখানে আমি ডিটেলস হিস্ট্রি পাই নেই। সো আনম্যারিড, ওকে, ইউ আর এইজ, ওকে, থ্যাংক ইউ। আপনি আনম্যারিড এবং আপনার এইজ 30, তাহলে ডেফিনেটলি কোনো কারণে আপনার বোন ডেন্সিটি কমে গেছে। বোন ডেন্সিটি মানে বোনের যে ঘনত্ব, যে বোনের যে কম্পোজিশন, সেখানে ল্যাকিংস আছে। সো আমাদের এখানে সাপ্লিমেন্টস আছে এবং ট্রিটমেন্ট আছে, যেটা দিয়ে আমি আপনার বোন ডেন্সিটি ইনশাল্লাহ বাড়িয়ে দিয়ে আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবো। সো অনেক কথা বলে ফেললাম ফ্রোজেন শোল্ডার এবং নি জয়েন্ট পেন নিয়ে। মেনলি আমার কথা ছিল পিআরপি। So PRP therapy is very good for frozen shoulder and knee joint pain, and it's a permanent treatment. And European Wellness Philametica Bangladesh Premier Center ফার্স্ট বাংলাদেশে এটা নিয়ে এসেছে। এটার ব্রাঞ্চ আছে জার্মানিতে, ব্যাংককে, ফিলিপিনে, দেন মালয়েশিয়াতে এবং সুইজারল্যান্ডে। এবং আমাদের সমস্ত প্রোডাক্ট ডিরেক্টলি জার্মান এবং সুইস থেকে আসে। আমরা সবাই জানি জার্মান টেকনোলজি অ্যান্ড সুইস টেকনোলজি ইজ বেস্ট। সো দ্যার ইজ নো ডাউট অফ সাইড ইফেক্টস অ্যান্ড দ্যার ইজ প্রমিস অফ টু কিওর ইয়োর সেলফ। অ্যান্ড প্লিজ ভিজিট আওয়ার সেন্টার। আমাদের এখানে অ্যাস্থেটিক সার্ভিস আছে, আমাদের এখানে নিউট্রিশন সার্ভিস আছে। সো ইউ ক্যান গেট অল দ্য সার্ভিস ইন আ সিঙ্গেল আমব্রেলা। সো আমি ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে আবার, যদি সব কিছু ঠিক থাকে, আপনাদের কাছে লাইভে আসবো। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কোনো সাবজেক্ট নিয়ে আসতে হয়, প্লিজ ইনবক্স আস। যদি কাউকে অ্যান্সার করতে না পারি প্রপারলি, ইনবক্স করবেন, আই উইল অ্যান্সার। অ্যান্ড এটা বলে আমি আসলে আমার লাইফটা আজকে এখানে শেষ করছি। এগেন সরি যে আজকে আমি হাফ অ্যান আওয়ার পরে আমার লাইফ শুরু করেছি। নেক্সট টাইম আই উইল টেক কেয়ার অফ দিস, বিকজ পেশেন্ট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি. Thank you very much for being with me. Thank you.